এদিকে নূর নতুন থ্রি পিস পরে বাইরে বের হয়ে দেখলো সাদাফ আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নূর বের হয়ে বলল, কি হয়েছে আপনার? এমন কেন করছেন? শরীর অসুস্থ লাগছে? সাদাফ সাথে সাথে তাকালো নূরের দিকে, দেখলো হালকা পিঙ্ক কালারের তাদের ড্রেসটি নূরকে খুব সুন্দর লাগছে। বলল, না, কিছু হয়নি আমার, আমি ঠিক আছে। দেখুন তো এই থ্রি পিস আমার কেমন লাগছে। এরকম তাঁতের থ্রি পিস আমি আগে কখনো পরিনি। আমাকে আরেক কয়েকটা কিনে দিবেন? সাদাফ মুচকি আসলো নূরের আবদার শুনে। এই প্রথম ওর ছোট্ট বউ কোনো কিছু আবদার করেছে ওর কাছে, না জেনে হলেও স্বামীর কাছে আবদার করে এই প্রথম। অবশ্য ও কিনে দিবে, কিন্তু মুখ ফুটে বলল না। আমাকে বলছিস কেন? তোর বাপ চাচাকে বল। নূর সাদাফের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আপনাকে বলেছি আপনি কিনে দিবেন, না হলে আমি আমার বাবাদের কাছে বিচার দেব। আপনার জন্য আমার ড্রেস নষ্ট হয়েছে। কি? সাদাফ মনে মনে ভাবল, না, এখন তার আমি করা যাবে না, নাহলে সত্যি বাপ চাচার কাছে কি বিচার দেবে। তাহলে তারা জেনে যাবে আজকে এখানে নিয়ে এসেছে। কেউ জানে না নূরকে যে আজকে এখানে নিয়ে এসেছে। স্কুলের টিচারকে ফোন করে জানিয়ে দিয়েছে যেন বাসায় ফোন করে জানানো না হয়। তাই এখনও স্কুল থেকে বাসায় ফোন যায়নি। কিন্তু এত সবের কিছুই জানে না নূর। তাই নূরকে থামানোর জন্যই বলল, আচ্ছা ঠিক আছে, কিনে দেবো, কিন্তু একটা শর্তে। শর্ত? তোকে এরকম 10 কালারের 10টা ড্রেস কিনে দেবো, কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি, হসপিটালে গিয়েছে, এই কথা তুই বাসায় গিয়ে কাউকে বলবি না। এটা আমাদের দুজনের মধ্যে সিক্রেট। আচ্ছা ঠিক আছে, এবার চলুন না মাছ ধরবেন। মাছ ধরার এত চেষ্টা করছে, মাছ তো ধরা দিচ্ছে না। কখন চেষ্টা করলেন? সে কখন থেকে তো চেষ্টা করছে। চলুন আমরা নৌকায় চড়বো, আর সেখানে গিয়ে মাছ ধরবো। তাই? নৌকায় গিয়ে মাছ ধরবো? তাহলে আমি কি পাবো শুনি? তুই তো নৌকায় চড়ে মজা নেবে, আমি কি পাবো? কি চান? ঠিক তো? শিওর হয়ে বলছিস? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, আমি মিথ্যা বলি না। চল তাহলে, মাছ ধরবো আজকে। সাদাফ নূরকে নিয়ে পুকুর ঘাটে এসে নৌকার জন্য দাঁড়ালো। নৌকা চালাতে পারে যে মাঝি, উনি বললেন, চলুন, আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আনছি। না, লাগবে না, আপনি শুধু নৌকা এখানে দিন, আমি নিজে চালাতে পারবো। বলে নূরের দিকে তাকিয়ে বলল। নৌকায় ওঠ, তোকে ঘুরিয়ে আনছি। নূর সাদাফের দিকে তাকিয়ে বলল, আপনি নৌকা চালাতে পারেন? কোনোদিন তো দেখিনি। যখন আমি নানি বাড়িতে ঘুরতে গিয়ে নৌকা চালিয়েছে, তখন তুই ল্যাদা বাচ্চা, তোকে কাঁধে নিয়ে ঘুরি, তখন তুই কিভাবে দেখবি? বলল সাদাফ। মাঝি নৌকা পাড়ে আনতেই পুকুরের সিঁড়ি পেরিয়ে নৌকায় উঠতে লাগলো নূর, কিন্তু নৌকা দুলে উঠছে বারবার। সাদাফ বলল, দাঁড়া, আমার হাত ধর, আমি উঠিয়ে দিচ্ছি। নূর সাদাফের হাতে হাত রাখলো। সাদাফ সুন্দর করে নূরকে নৌকায় উঠিয়ে দিয়ে মাঝির হাত থেকে বইটা নিয়ে বলল, আপনি যান, আপনি যান, আমি অতটুকু চালাতে পারবো। বলে বইটা হাতে নিয়ে নৌকায় উঠে বসলো সাদাফ। সাদাফ দেখলো নূর সামনে নৌকার আরেক পাশে একা একা বসেছে। সাদাফ বিরক্ত হলো। মেয়েটা পাকামি করে এত দূরে গিয়ে বসেছে কেন? কি উদ্দেশ্য নিয়ে আসলো আর কোথায় গিয়ে বসলো নূর? বিরক্তি নিয়ে সাদাফ বইটা নাড়িয়ে নৌকা চালাতে শুরু করলো। পুকুরের ঠিক মাঝ বরাবর গিয়ে নৌকা দোলাতে লাগলো। নূর ভয় পেয়ে গেল। দুই হাত দিয়ে দুই দিকে নৌকা চেপে ধরে বলল, ভাইয়া ভয় লাগছে, নৌকা এমন দুলছে কেন? আমি তো বলতে পারবো না নৌকা কেন দুলছে, শক্ত করে ধরে বসে থাক। বলে নৌকাকে আবারও দোলাতে লাগলো সাদাফ। কিন্তু বোকা নূর বুঝতেই পারছে না নৌকা কেন দুলছে। নূর আবারও বলল, ভাইয়া ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে আমার। তাহলে কাছে আয়, আমি আছি তো, ভয় পাবি না, কিচ্ছু হবে না। কাছে আসবো কোথায়? যতটা কাছে এলে আর ভয় পাবি না, ঠিক ততটা কাছে আয়। কোথায় তাহলে? কোথায়? আমার বুকে আয়, তাহলে আর কোনো ভয় পাবি না। নূর ধীরে ধীরে এলোমেলো পায়ে নিজের জায়গা থেকে উঠে এসে ধীরে ধীরে এগিয়ে এলো সাদাফের কাছে। এসে বলল, বসবো? সাদাফ নিজের দু পা ফাঁক করে বইটা সরিয়ে রাখলো। বলল, এখানে বস, তাহলে ভয় পাবি না। নূর আমতা আমতা করলেও একটু একটু করে ঘুরে সাদাফের দুই পায়ের মাঝখানে বসলো। সাদাফ নূরের উপরে দিয়ে বইটা নিয়ে ধীরে ধীরে চালাতে লাগলো আর একটু পুকুরের মাঝখানে যেতে লাগলো আর মনে মনে হাসলো।
ইচ্ছে করে নৌকা দুলিয়েছে সাদাফ, কিন্তু নূর এতটাই বোকা বুঝতেই পারেনি একটু নিজের কাছে আনার জন্য পুকুরের ঠিক মাঝখানে এসে বইটাকে সাইডে রেখে নূরের পেছন থেকে জড়িয়ে ধরে নূরের কাঁধে নাক ঘষতে ঘষতে কপাল ঠেকিয়ে বলল, নূর, একটা কথা বলে শুনবি? নূর আচমকা এমন কাণ্ডে যেন ভয় পেয়ে গেল। ধীরে ধীরে গুটিয়ে ছুটিয়ে গেল নূর। পুকুরের মাঝখানে নৌকায় সাদাফ এমনভাবে নূরকে জড়িয়ে ধরেছে, নূর যেন লজ্জা আরো লাল হয়ে গেল। চুপচাপ বসে আছে নূর। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। নিঃশ্বাস নিতে নিতে কষ্ট হচ্ছে নূরের। ধীরে ধীরে আমতা আমতা করে বলল, কি করব? সাদাফ নূরের কাঁধে ছোট ছোট চুমু এঁকে বলল, চল বিয়ে করে আজকে এই মুহূর্তে করবি? শুধু হ্যাঁ কর, বিয়ের জন্য রাজি হ। বাড়িতে কিছু হবে না, হবে সব কিছু আমি টেক কেয়ার করবো। তুই শুধু আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে কর নূর। তোকে আমি আজকে এই মুহূর্তে থেকে নিজের স্ত্রী হিসেবে চাই। বল, করবি কিনা? নূর সাদাফের এহেন কথা এবং ভালোবাসা স্পর্শের জন্য পাগলি হয়ে যাচ্ছে। কি করবে কি বলবে বুঝতে পারছে না। এদিকে সাদাফের আগ্রাসী ভালোবাসা, অন্যদিকে বিয়ে করার জন্য আকুল আবেদন। কি করবে নূর? বাসায় কিভাবে বলবে? এখন যদি সাদাফ ভাইকে না বলে বিয়ে করে সবাই রাগ করবে, তাদের কিভাবে বোঝাবে? কিন্তু সাদাফ ভাইকে বা না করবে কিভাবে নূর? নূর যে ভীষণ ভালোবাসে সাদাফ ভাইকে, কেন কোনো কিছু বুঝতে পারছে না নূর। নূর আমতা আমতা করে বলল। বাবা শুনলে রাগ করবে। সাদাফ এক হাত দিয়ে নূরের মুখটা একটু ঘুরিয়ে সাদাফের দিকে করে ছোট্ট একটু চুমু খেলো, তারপর বলল, যে যা খুশি বলুক, আজকে থেকে এই মুহূর্ত থেকে তুই আমাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করবি। রাজি কিনা বল? করিস না প্লিজ। আজকে না করলে আমি মরে যাবো নূর। বলেই নূরের ঠোঁটে আবারও ভালোবাসার পরশ দিতে লাগলো সাদাফ। নূরকে যেন কোনো কিছুর বলার সুযোগও দিচ্ছে না। তারপর নূরের ঠোঁট ছেড়ে দিয়ে নূরের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে বলল, সবার রাগ তুই সহ্য করতে পারবি না। সবার রাগ তুই সহ্য করতে পারবি না আমার জন্য, আমার ভালোবাসার জন্য। নূর যেন দ্বিধার মধ্যে পড়ে গেল কি বলবে সাদাফ ভাইকে। সাদাফ ভাই যেভাবে আকুলভাবে আবেদন করছে বিয়ের জন্য, যেন হৃদয় নিংড়ে দিয়েছে নূরের কাছে। আর নূরও তো ভালোবাসে সাদাফ ভাইকে, কিভাবে ফিরিয়ে দিবে তাকে? আরেকদিকে পরিবার, বাবা, বড় বাবা, তারা জানলে ভীষণ রাগ করবে, কষ্ট পাবে। তাদের কি করে কষ্ট দেবে নূর? কিভাবে তাদের না জানিয়ে বিয়ে করে ফেলবে? নূরের যে বয়সও অল্প, বাসায় কি জবাব দেবে সেই চিন্তা করছে নূর। এদিকে সাদাফ আবার বলল, কি চিন্তা করছিস নূর? পারবি না আমার জন্য সবার একটুখানি রাগ সহ্য করতে? পারবি না তোর বাপ চাচার একটু চোখ রাঙানি সহ্য করতে আমার জন্য? তুই না বলিস তুই আমাকে ভালোবাসিস? পরীক্ষা দে নূর, তুই আজ কত ভালোবাসিস আমাকে। আজকে এই মুহূর্তে এখানে তুই আমাকে বিয়ে করবি, আর না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কখনো ফিরবো না তোর সামনে। নূরের ছোট্ট হৃদয় কেঁপে উঠল। সাদাফ এখনো নূরকে দু হাতে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। নূরের কাঁধে কপাল ছেঁকিয়ে রেখেছে সাদাফ। খুব জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নূর যেন আরেকটু হলেই দম বন্ধ হয়ে মরে যাবে। তার উপর সাদাফ ভাই বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। নূর ভীষণ ভয় পেয়ে গেল। হৃদয়টা কেঁপে উঠল নূরের। নূর সাদাফের বাঁধন থেকে ছুটতে চাইলে সাদাফ দু হাত দিয়ে আরো জোরে জড়িয়ে ধরল নূরকে, বলল, এভাবে থাক, নড়িস না। যদি তুই আজ বিয়েতে রাজি না হোস তাহলে দেখাই শেষ দেখা হবে তোর আমার। আজকের পর তুই আর আমাকে দেখবি না। তোকে কিছুক্ষণ ধরে থাকতে দে, আমার বুকে থাক। আমার বুকটা অস্থির লাগছে, একটু স্বস্তি পেতে নূর। নূর এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। যদি নূর না করে দেয় বিয়ে করতে, আর সত্যি সত্যি সাদাফ ভাই বাড়ি থেকে চলে যায়, না, নূর সবার রাগ সহ্য করতে পারবে, সবার কটু কথা সহ্য করতে পারবে, কিন্তু সাদাফ ভাই নূরের আশেপাশে থাকবে না, কোথাও চলে যাবে, নূরের কাছে থাকবে না, এটা নূর কখনো সহ্য করতে পারবে না। এটা চিন্তা করলে নূরের বুকটা কেঁপে উঠছে। নূর বড় করে একটা শ্বাস নিল, তারপর কান্না কান্না কমছে বলে উঠল, ঠিক আছে, আমি রাজি। তারপরে আপনি বাসা ছেড়ে যাবেন না? আপনি বাসা ছেড়ে কোথাও চলে গেলে আমার দম বন্ধ লাগবে, মনে হবে আমি মরে যাব। এর চাইতে ভালো বাবা, বড় বাবা আমাকে বকবে, আমি সবার বকা সহ্য করে নিব। তবু আপনি কোথাও যাবেন না প্লিজ। এর আগে যখন 3 দিন আপনি ছিলেন না, আমার কাছে মনে হচ্ছিল কেউ মনে হয় আমায় মেরে ফেলেছে, যেন আমি শ্বাস নিতে পারছিলাম না। চারিদিকে শুধু আপনাকেই খুঁজছিলাম।
আর যদি সব সময়ের জন্য আপনি ছেড়ে চলে যান তাহলে আমি সত্যি সত্যি মরে যাব। ভীষণ খারাপ লাগবে আমার। প্লিজ কোথাও যাবেন না। বিয়ে করব আমি রাজি। নূরের কান্না কান্না কণ্ঠে গলা ধরে আসা কথাগুলো শুনে এক দৃষ্টিতে তাকে রইল সাদাফ নূরের দিকে। সাদাফ জানতো নূর রাজি হবে, কারণ নূরও যে ভালোবাসে সাদাফকে। সাদাফ তাই আজকে ওকে এখানে নিয়ে এসেছে। ছোট বাবা সব পরীক্ষা দিতে পারবে, সাদাফ সব শাস্তি মাথা পেতে নিবে, কিন্তু নূরকে কোনোভাবে হারানো সম্ভব নয়। আর যেই বিয়ের কথা নূর জানে না, অস্তিত্বই নেই, সেই বিয়ে দিয়ে নূরকে আটকাতে চায় না সাদাফ। তাই আজ নতুন করে বিয়ে করতে চায় নূরকে। এই বিয়ে নূর সজ্ঞানী করবে, স্বেচ্ছায় করবে, যাতে পরিবারে কেউ বা অন্য কেউ আঙুল তুলে বলতে না পারে নূর জানতোই না, না জেনে বিয়ে হয়েছে। আজ নূর স্বেচ্ছায় সজ্ঞানী সাদাফকে স্বামী হিসেবে স্বীকার করবে। এরপর যা হবে সাদাফ দেখে নেবে, তবে নূরকে কোনোভাবেই হারাতে চায় না সাদাফ। সাদাফ নূরের দিকে তাকে নূরের চোখে পানি মুছতে মুছতে বলল, আজ থেকে 14 দিন পর কি হবে মনে আছে নূর? নূর কান্না কান্না কণ্ঠে জানতে চাইল। কি? সাদাফ নূরের দিকে তাকে একটু ঝুঁকে কানে নাক ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, আজ থেকে 14 দিন পর তোর আমার বাসর হবে। আজকে বিয়ে হবে। আজ থেকে তুই আমাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নেবে। আর 14 দিন পর তোর স্বামী তোকে নিজের স্ত্রী হিসেবে নিজের করে নেবে। কথাটি শুনেই সাথে সাথে নিজের দু হাতের আঁচলে মুখ ঢাকলো নূর। হাত পা থরথর করে কাঁপছে নূরের। এই ভেবে এখানেই নূরকে কি ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে সাদাফ। লোকটি যদি জানতো এই মুহূর্তে নূর ঠিক কতখানি লজ্জা পাচ্ছে, তাহলে কি এরকম কথা বলতো ছুটকাটা লোকটা। রুমের মধ্যে ছোট চৌকিতে চুপটি করে বসে আছে নূর। কোথাও জানো সাদাফ ভাইয়া একটি লাল চুকচুকে তাঁতের শাড়ি নিয়ে এসেছে, একদম নতুন। আশেপাশে মার্কেট থেকে হয়তো কেয়ারটেকারকে দিয়ে আনিয়েছে। সাদাফ ভাই বাসা থেকে চলে যাবে, সেই ভয়ে বিয়ের জন্য রাজি হয়ে হ্যাঁ তো বলে দিয়েছে নূর। কিন্তু বাবা ও বড় বাবার কথা ভাবতেই কলিজা বারবার কেঁপে উঠছে। কি জবাব দিবে, বাসে গিয়ে কি বলবে, তাদের লজ্জায় ও ভয়ে শেষ হয়ে যাচ্ছে নূর। নূর বা কি করবে, সামনে বাঘ পেছনে কুমির। এখানে যদি বলে বিয়ে করবে না, সাদাফ ভাই সব সময়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে। যদি সাদাফ ভাই বাড়ি ছেড়ে চলেই যায়, তাহলে সবাইকে কি জবাব দিবে? নূর কেন চলে গেল? আর বড় আম্মু সাদাফ ভাইকে ছাড়া কত কষ্ট পাবে। নূর তো সে কষ্ট দেখতে পারবে না, নিজেও তো কষ্ট পাবে। আর কোথায় বা সাদাফ ভাই থাকবে, কত কষ্ট হবে বাইরে থাকতে। আর যদি বিয়ের জন্য হাঁ করে দেয়, তাহলে বাবা ও বড় বাবা কত কষ্ট পাবে, তাদেরকে জবাব কি দিবে? এসব ভাবতে ভাবতেই নূরের হৃদয়টা বারবার কেঁপে উঠছে। দূরে একটি চেয়ারে বসে সব কিছুই খেয়াল করছে সাদাফ। কাজের জন্য অপেক্ষা করছে। কাজে প্রায় চলেই আসলো, বলে হয়তো 2 মিনিট লাগবে। সাদাফ ভালো করে পর্যবেক্ষণ করছে নূরকে, তবে মনে মনে ভাবছে যতই ভয় পাক, আজকে সজ্ঞানে নূর ওকে বিয়ে করবে, যাতে কেউ বলতে না পারে নূর ছোট ছিল তাই বিয়ে কি সেটা বোঝেনি। বাসায় গিয়ে বাবা চাচাদের সাথে বোঝাপড়া সাদাফ করবে, নূরকে কোনো কিছু করতে দিবে না। কিন্তু নূরকে যে সাদাফের খুব চায়, কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। 10 বছর বয়সের সময় নূর যখন কবুল বলেছিল, নূর বিয়ে কি সেই সময় বুঝতোই না। ছোট বাবার কথাটা আসলেই ভেবেছে সাদাফ, কিন্তু এখন নূর যদি কবুল বলে বিয়ে করে, নূর বুঝবে স্বামী কি, সেটাও নূর বুঝবে। এরপর যা হবার হবে দেখে নিবে সাদাফ। ছোট বাবা রাগ করবে, বকা দিবে, স্বার্থপর বলবে, না হয় 2-4টা থাপ্পড়ও মারবে, সব কিছু সহ্য করতে পারবে। কিন্তু নূর যে ওর স্ত্রী, ও মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু নূর এসবের কিছু জানে না। এই অনুভূতিটা আর নিতেই পারছিল না সাদাফ। সব কিছু কেমন যেন একতরফা একতরফা লাগছিল। আজকে থেকে কোনো কিছু একতরফা হবে না। আজকে থেকে নূর ও জানবে সাদাফ ওর স্বামী। নূর সাদাফকে সেইভাবে চাইবে যেভাবে সাদাফ চায়। ইতিমধ্যে চলে এসেছে কাজের সাথে সাদাফ ভাই কি যেন কথাবার্তা বলছে। নূর দূর থেকে দেখছে, আর নূরের মনের মধ্যে কেমন যেন একটা সংশয় কাজ করছে। আজকের পর থেকে সব কিছু বদলে যাবে। সাদাফ ভাইয়ের সাথে ওর সম্পর্ক বদলে যাবে, বাড়ির সবার সাথে সম্পর্ক বদলে যাবে। বেলা বেজে গেছে 3টা, এখনও খাওয়া দাওয়া হয়নি, মাছ ধরা হয়নি। আর সাদাফের কেয়ারটেকারের কিছু মাছ নিজেই রান্না করে রেখেছে। বিয়ে পড়ানো হলে সব একসাথে খাবে। সাদাফ
ভাই কি আগে থেকে জানতো বিয়ে হবে? এই শাড়ি, এই ড্রেস, এখানে সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নূর ভাবতে ভাবতে সাদাফ ভাইয়ের দিকে তাকালো। কি মনে করে যেন তাকালো একবার নূরের দিকে। সাদাফ তাকে ইশারা করে জানতে চাইলো। কি হয়েছে? নূরও নাসূচক মাথা নেড়ে কিছু না বুঝালো, আবার মাথা নিচু করলো। এদিকে 3টার আগে মুভি শেষ করতে পারেনি সাইমন ও রিমা। বাসা থেকে ফোন এসেছে, ফোন দিয়েছে সামিয়া বেগম। ফোন করে জানালো স্কুল থেকে ফোন দিয়েছিল একজন টিচার, বলেছে নূর নাকি স্কুলে নেই। সামিয়া বেগমের মাথা পাগল হয়ে যাচ্ছে। নূর কোথায় যেতে পারে সে চিন্তা ভাবনা করে সাইমনও চিন্তায় পড়ে গেল। কোথায় যেতে পারে নূর এই ভেবে এদিকে সাদাফকে ফোন দিচ্ছে। সাদাফ এর ফোন ব্যস্ত বলছে। কিছুই বুঝে উঠতে পারছে না সাইমন। কথাটি শুনে সাইমন ও রিমা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। বাড়িতে থমথমে পরিবেশ। বেলা 3টা বাজে, কেউ এখনো দুপুরে লাঞ্চ করেনি। স্কুলের প্রিন্সিপাল ফোন দেয়নি, ফোন দিয়েছিল একজন টিচার। আজকে একটি গণিতের টেস্ট ছিল, কিন্তু নূর নেই, তাই জানার জন্যই ফোন দিয়েছিল কেন নূর স্কুলে আসেনি। সাদাফকে ফোন দিয়ে সাদাফের ফোন বারবার ব্যস্ত বলছে, ফোন ঢুকছে না। সবাই চিন্তা করছে কোথায় গেল সাদাফ নূরকে নিয়ে। এমন তো হবার কথা নয়। প্রিন্সিপাল স্যারের কাছে ফোন দিয়ে ফজলুর রহমান জানতে পেরেছে, সাদাফ জানিয়েছে নূরের সাথে একটু কাজ আছে, তাই বাড়ি থেকে ওকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। তাই ফজলুর রহমান আর কিছু বুঝতে দেয়নি, ঠিক আছে। বলে ফোন রেখে দিয়েছে। এদিকে সাদাফের সাথে কথা বলে কাজী লেখালেখি কাজ সব শেষ হয়ে গেলে নূরের কাছে খাতা নিয়ে এসে কাজী সাহেব বললেন, হুমায়ুন রহমানের একমাত্র জ্যেষ্ঠ পুত্র সাদাত রহমান 10,01,000 টাকায় বিবাহের দেনমহল ধার্য করিয়া বিবাহের জন্য সমন নিয়ে এসেছি। রাজি থাকলে আলহামদুলিল্লাহ বলুন মা, কবুল। নূর চুপচাপ বসে রইল। কাজী সাহেব আবার বললেন, মা বলুন কবুল। নূর এখনো চুপচাপ নিশ্চুপ, মনে ভয় আর সংশয়। নিশ্চুপ বসে কোনো কথা নেই, হাতের নখ দিয়ে আরেক হাতের নখ খুঁড়ছে। সাদাফ তাকে তাকে দেখছে নূরের কাণ্ড। অধৈর্য হয়েছে সাদাফ। এমন সময় কার ধৈর্য থাকে। সাদাফ জোরে ধমক দিয়ে উঠল, নূরকে বলল, এক থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দেবো। কবুল বলছিস না কেন বেয়াদব? কাজী সাহেব কতক্ষণ বসে থাকবে? তাড়াতাড়ি কবুল বল। কবুল বলেছি তো। নূর সাথে সাথে কেঁপে উঠল। টলমল চোখে সাদাফের দিকে তাকিয়ে সাথে সাথে 3বার কবুল বলে দিল। সাদাফ নূরের কবুল বলা দেখে মুচকি মুচকি হাসছে। তারপর কাজী সাহেব সাদাফকে কবুল বলতে বললে সাদাফ সাথে সাথে আলহামদুলিল্লাহ কবুল বলল। তারপর নূরের দিকে তাকিয়ে হাত পাড়ি নূরের চোখের পানি মুছে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল। তুই জিতছিস রে সেরি, ভালো একটা স্বামী পেয়েছিস। কাঁদছিস কেন? নূর সাথে সাথে সাদাফের হাত সরিয়ে দিয়ে বলল, আপনি ভীষণ খারাপ। আপনি সবার সামনে আমায় এরকম ধমকাধমকি কেন করছেন? আর ধমকাবো না, বিয়ে হয়ে গেছে, এখন শুধু আদর করবো। কাজী সাহেব সাথে সাথে কাশি উঠে গেল সাদাফের বেফাস কথা শুনে। নূর লজ্জায় মাথা নিচু করে ফেল। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই খাবারের আয়োজন করা শুরু করে দিল। আজ খুবই শান্তি শান্তি মনে হচ্ছে সাদাফের কাছে। নূর কান্না কান্না চোখে খাচ্ছে, সাদাফ নিজের হাতে খাইয়ে দিচ্ছে কাটা বেছে বেছে নূরকে, কারণ নূর এত কাটা বেছে খেতে পারবে না। সব দেশি মাছ। নূরকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবছে বাসায় না জানি কি অপেক্ষা করছে সাদাফের জন্য। তবে সাদাফ সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত। আজকে ওর পুরিটা ওর বউ হয়েছে, এইসব কিছু নিয়ে আর ভাবতে চায় না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে কেয়ারটেকারকে গাড়ি বের করতে বলল সাদাফ। তোমরা যাও, আমি আসছি। রুমে পর্দা টেনে নূরের দিকে তাকালো, দেখলো নূর চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদাফ বুঝতে পারছে নূরের খুব টেনশন হচ্ছে, মন খারাপ হচ্ছে। এভাবে আসলে কোনো মেয়ে বিয়ে করতে চায় না, কিন্তু সাদাফের যে কিছু করার নেই। নূরের দিকে তাকিয়ে বলল, এদিকে আয় নূর। সাদাফের দিকে মাথা তুলে তাকালো। নূর বলল, কেন? বলে সাদাফের দিকে তাকিয়ে আছে নূর। এই লোকটা ওর স্বামী, এখন ভাবতেই ভয় লাগছে নূরের। সাদাফ বলল, এদিকে আয় নূর, কাছে আয় একটু। কেন, কি হয়েছে? সাদাফ বুঝতে পারলো নূর ভয় পাচ্ছে। আজকে বিয়ে হয়েছে, আজকে সাদাফ এভাবে কাছে ডাকছে। রুমে কেউ নেই, তাই ভয় পাচ্ছে বোকা নূর। সাদাফ মুচকি এসে বলল, আজকে আমাদের বিয়ে হয়েছে, তোকে গিফট দেবো, সত্যি বলছি, কাছে আয়। নূর সাথে সাথে একটু এগিয়ে এসে
হাত পেতে বলল। কই দিন কি এনেছেন আমার জন্য? সাদাফ নূরের দিকে তাকিয়ে মনে মনে হাসল আর বলল, ব্যাকখাল মহিলা, কবে যে বড় হবে। এদিকে আমি গিফট কোথায় পাবো? সাদাফ এক পা দু পা করে এগিয়ে এসে খপ করে নূরের হাতটা ধরলো, ধরেই সাথে সাথে হ্যাঁচকা টানে নিজের বুকে নিয়ে নূরের চুলগুলো পেছন থেকে মুঠো করে ধরে বলল, এই গিফট হাতে দেওয়া যাবে না, অন্য কোথাও দিতে হয়। বলে সাথে সাথে নূরের ছোটে ছোট মিশিয়ে দিল সাদাফ। নূর অবাক হয়ে গেল। নূর শব্দ করছে, ছোটার জন্য এলো পাথারি হাত চালাচ্ছে, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর নূরের ঠোঁট ছেড়ে সাদাফ হাত দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, সামনে কি হবে জানি না নূর, একটু আমার বুকে থাক, বেশি না, একটু। বলেই নূরের মাথাটা সাদাফ নিজের বুকে নিয়ে নূরের চুলে হাত বুলাতে বুলাতে বলল, তবে তোর জন্য শুধু এতটুকু জরুরি জানা যে আমি দুনিয়ার সব থেকে বেশি তোকে ভালোবাসি। তোকে ছাড়া দুই নয় আমি কিছুই দেখি না। তোকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার। যত বিপদ আসুক, যত বড় ঝড় আসুক, সব আমি মোকাবেলা করব। তুই শুধু আমার হয়ে থাকিস, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। সব কিছু আমি দেখে নেব। আর একটা প্রমিস কর আমাকে। নূরের খুব কান্না পাচ্ছে সাদাফের কথা শুনে। এমনি এভাবে কাউকে না বলে বিয়ে করায় মন খারাপ ছিল নূরের। নূর আমতমতা করে বলল, কি প্রমিস? সাদাফ নূরের মাথার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে মাথায় চুমু খেয়ে বলল, নিজের যত্ন নিবি সবসময়, খাওয়া দাওয়া করবি ঠিক মতো, আমার কথা চিন্তা করবি। আমার কথা চিন্তা করবি কিন্তু সারাক্ষণ। কিন্তু সারাক্ষণ আমার কথা চিন্তা করে অন্য কোনো কিছু নষ্ট করা যাবে না, মনে থাকবে? মন খারাপ করে বসে থাকবি না কোনো কিছু হলে। বল প্রমিস। আপনি এইভাবে কেন বলছেন সাদাব ভাই? জানতে চাইল নূর। সাদাফ সাথে সাথে তাকালো নূরের দিকে, তাকিয়ে বলল, এখনো ভাই? আজকে একটু আগে না 3 কবুল বলে বিয়ে করলি, এখন তোর স্বামী হয়ে গাধি। ভাই বলে কি সম্বোধন করে? নাকি ঠিক করে রেখেছিস তোর ছেলে মেয়ের মামা বলে ডাকাবি আমাকে? নূর লজ্জা পেয়ে গেল। সাথে সাথে মাথাটা গুটিয়ে যেন সাদাফের বুকের ভেতর ঠুকিয়ে নিল। সাদাফ মুচকি এসে মাথায় আবারও হাত বুলাতে বুলাতে বলল, বল প্রমিস করেছিস? আপনি এইভাবে কেন বলছেন? আমার কিন্তু খারাপ লাগছে। সাদাফ নিজের ডান হাতটা নূরের মুখের সামনে ধরে বলল, প্রমিস করে বল নূর যা বলেছে তা করবো না, নাহলে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না, সত্যি করে বলছি। তাই এখন প্রমিস কর। নূর সাদাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হাতে হাত রেখে প্রমিস করে বলল, ঠিক আছে, প্রমিস করে বলছি আমি ঠিক মতো খাওয়া দাওয়া করব, নিজের যত্ন নিব। কিন্তু আপনি এভাবে কথা কেন বলছেন? আমরা তো এখন বাসায় যাচ্ছি, তাই না? আমরা তো এক বাসায় থাকবো। আপনি তো সব সময় আমাকে দেখতে পারবেন। আমি ঠিক মতো না খেলে, নিজের যত্ন না নিলে আপনি তো সাথে সাথে আমায় বলতে পারবেন। এক্ষুনি প্রমিস করতে হবে কেন? সাদাফ তাকিয়ে রইল নূরের দিকে। বোকা নূর কি জানি সামনে কি অপেক্ষা করছে। সাদাফ যে প্রস্তুত সবকিছু মোকাবেলা করার জন্য। একটি দীর্ঘশ্বাস ফেলে নূরের কপালে একটি চুমু খেয়ে বলল, চল, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাই। তোর বাপ চাচারা নিশ্চয়ই দা বটি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। কথাটি শুনে সত্যি সত্যি নূরের অন্তরাত্মা কেঁপে উঠল। বাবা, বড় বাবা কি বলবে যদি শুনে বিয়ে করে ফেলেছি? ভয় ভয়ে সাদাফের হাত ধরে বলল, আমার কিন্তু ভীষণ ভয় করছে। বড় বাবা আর বাবাকে কিন্তু আপনি বলবেন, আমি কিন্তু কিছু বলতে পারবো না। বাসে ফিরতে ফিরতে বেজে গেল রাত 8টা। গাড়ির শব্দ হতেই সামিয়া বেগম দৌড়ে গেলেন দরজার কাছে। পেছনে ছুটতে লাগালেন নরিন আফরোজ। কেন যেন আজ ভীষণ ভয় করছে। কখনো এরকম করেনি ছেলে মেয়ে দুটো। কোথায় চলে গিয়েছিল সারাদিনের জন্য? এদিকে ফজলুর রহমান আর হুমায়ুন রহমান চিন্তায় চুপচাপ বসে আছে। ফজলুর রহমান ভীষণ রাগ করেছে, কারোর সাথে কোনো কথা বলছে না। দেখে বোঝা যাচ্ছে চরম রেগে আছেন তিনি। এদিকে সাইমন ও রিমা বারবার পায়চারি করছিল কখন আসবে ভাইয়া। এরই মধ্যে কয়েকবার ফোন দিয়েছে, সাদা ফোন ধরেনি। সামিয়া বেগম ও নরিন আফরোজ দরজার কাছে পর্যন্ত আসতে পা দুটো থেমে গেল। দেখলেন নূর একটি লাল টুকটুকে তাঁতের শাড়ি পরা সাদাফ নূরের হাত ধরে আছে। সাদাফ নূরকে হাত ধরে বাড়ি পর্যন্ত দিয়ে আসছে। দৃশ্যটি দেখে যেন বুক কেঁপে উঠল সামিয়া বেগমের। সাথে সাথে নরিন আফরোজেরও। স্কুল ড্রেস বাসা থেকে বের হয়ে গিয়েছিল। আসার সময় শাড়ি পরা কেন কেমন যেন লাগছে। দেখে মনে হচ্ছে শুদ্ধ বিয়ে করা স্বামী স্ত্রী হাত ধরে বাড়িতে প্রবেশ করেছে।
নরেন আফরোজ সামিয়া বেগম একজন আরেকজনের দিকে তাকালেন। এমন নয় বিয়েতে তারা রাজি নয়, কিন্তু চিন্তা করেছে ফজলুর রহমান কি বলবেন যখন এই দৃশ্য দেখবেন। সাথে সাথে পেছনে ফিরে তাকালেন তাদের দিকে। সামিয়া বেগমের দৃষ্টি দেখে ফজলুর রহমান বুঝতে পারলেন সাদাব এবং নূর এসেছে। দরজার দিকে তাকাতে দৃশ্যটি দেখে হাত পা জমে গেল ফজলুর রহমানের, সাথে ভয়ও জমে গেলেন হুমায়ুন রহমান। হ্যাঁ, এখন কি হবে? কারণ সামনে সাদাফ হাত ধরে দাঁড়িয়ে আছে নূরের। নূর লাল টুকটুকে শাড়ি পরা দেখে বোঝা যাচ্ছে সদ্য বিয়ে করা স্বামী স্ত্রী বাসায় ফিরেছে। ফজলুর রহমানকে দেখে যেন কিছু আঁচ করাও যাচ্ছে না, বোঝা যাচ্ছে না প্রতিক্রিয়া। এক দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার দিকে ফজলুর রহমান। হুমায়ুন রহমান ঘাড় ঘুরিয়ে শুধু ফজলুর রহমানের দিকে একবার তাকালেন। দরজায় নূরের হাত ধরে দাঁড়িয়ে আছে সাদাফ। সবার দৃষ্টি দরজার দিকে। কেউ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সাদাফ নূরের হাত যেভাবে ধরে আছে আর নূর শাড়ি পরা, হিসেব কেউ মিলাতে পারছে না, কিন্তু মনে মনে হয়তো উত্তরটা সবারই জানা। সবাই বোকা হয়ে গেল। কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। ফজলুর রহমান রাগত দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাদাফের দিকে। সাদাফ মাথা নিচু করে আছে। আজকে হয়তো মাথা উঁচু করে বলার কিছুই নেই। মানুষকে সবসময় দুইটা রাস্তা মধ্যে যে কোনো একটা বেছে নিতে হয়, আত্মসম্মান অথবা ভালোবাসা। সাদাফ ভালোবাসাকে বেছে নিয়েছে। আত্মসম্মান আজ চুল হয়ে যাক, কিছুই যায় আসে না। ফজলুর রহমান ধীরে ধীরে সোফা থেকে উঠে এক কদম দু কদম করে এগিয়ে এলেন সাদাফের কাছে। সাদাফের দিকে তাকিয়ে বললেন, কেন করলে এটা? একবার কি আমাদের কথা চিন্তা করলে না? আমরা তোমার বাবা ছাড়া বেঁচে আছি, সেটা চিন্তা করলে না? আমাদের পরিবার আছে, সমাজ আছে, সবাইকে কি জবাব দিব? কি এমন বাধ্যটা হয়েছিল যার জন্য এভাবে চুপি চুপি বিয়ে করতে হলো? মানুষ 10 কথা বলবে, একই বাড়িতে থাকো, তোমরা কত ধরনের আঙুল উঠাবে তোমাদের উপরে, বুঝতে পারছো? আমাদের লালন পালনের উপর আমাদের উপরে সবাই আঙ্গুল তুলে বলবে ছেলে মেয়েদের আমরা মানুষ করতে পারিনি। কেন করলে এরকম? নূর ভয়ে কাছামাচা হয়ে শক্ত হয়ে রইল, হাত ধরে রইল সাদাফের। ফজলুর রহমান তাকালো নূরের দিকে। জানে মেয়েটা বোকা শোকা, হয়তো সাদাফ বলেছে বা কোনোভাবে জোর করেছে, তাই বিয়ের জন্য রাজি হয়ে গেছে নূর। ভালোবাসে সাদাফকে, জানে ফজলুর রহমান, কিন্তু নূরকে এখন কি বলবে? ওকে কিছু বলেও তো লাভ নেই, কিছু বলেই ভ্যা ভ্যা করে কাঁদবে। সবচেয়ে বুদ্ধিমান তো ছিল সাদাফ। সাদাফ কেন এরকমটা একটি বোকামি করলো ভাবছে ফজলুর রহমান। আবার চোখ ঘুরে তাকালো সাদাফের দিকে, তারপর বলল, জবাব দিচ্ছ না কেন? সাদাফ ধীরে ধীরে মাথা তুলে তাকালো ফজলুর রহমানের দিকে। মাত্র মুখ খুলল। বাবা আমি আর বলে শেষ করতে পারল না সাদাফ। বাম দিক থেকে জোরে একটি থাপ্পড় ঠাস শব্দ শুনতে পেল সবাই। সাদাফ অবাক হয়ে গালে হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো বাম দিকে। আর কেউ না, থাপ্পড়টা মেরেছে হুমায়ুন রহমান। আকাশ থেকে পড়লো সাদাফ, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হুমায়ুন রহমান, সাদাফের বাবা মেরেছে সাদাফকে। মা বাবা, ছোট বাবা মারলেও বুঝতে পারতো। নরিন আফরোজ সামিয়া বেগমের কলেজাটা কেঁপে উঠলো থাপ্পড়ের শব্দে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো নূর। সাথে সাথে ভয়ে জোরে কান্নাই করে দিল। আরো জোরে শক্ত করে পেঁচিয়ে ধরলো সাদাফের হাত। নূর ছকছক করে কাঁপছে। সাদাফ বুঝতে পারছে নূর ভয় পেয়েছে, তাই নূরের হাত শক্ত করে ধরে বাবার দিকে তাকিয়ে পড়ল। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু যা বলার যা করার একা আমার সাথে কথা বলো। এখানে নূর আছে, ও ভয় পাচ্ছে। হুমায়ুন রহমানে যেন টনক নড়ল। আসলেই নূর ভয় কাঁপছে আর কান্না করছে। নূর এমনিও একটু নরম মনের, এসব কিছু সহ্য করতে পারে না। তার উপর সাদাফের সাথে বিয়ে হয়েছে। সেই সাদাফকে এখন বাবার হাতে মার খেতে দেখছে, নিশ্চয়ই ভয়ে কেঁপে উঠেছে মেয়েটি। হুমায়ুন রহমান নরিন আফরোজের দিকে তাকিয়ে বলেন, তোমরা ওইখানে দাঁড়িয়ে আছো কেন মূর্খের মতো? নূরকে ভিতরে নিয়ে যাও, দেখতে পাচ্ছ না মেয়েটি কান্না করছে? নরিন আফরোজ এগিয়ে এসে নূরের হাত ধরলেন। নূর সাদাফের হাত শক্ত করে চেপে ধরে রইল। নূরের বারবার কেন যেন মনে হচ্ছে এখন ছেড়ে দিলেই সাদাফ কোথাও চলে যাবে, দেখতে পারবে না নূর সাদাফকে। তাই কোনোভাবেই সাদাফের হাত ছাড়া যাবে না। নূর ছাড়বেই না। রিমা এগিয়ে আসলো, এসে কানে কানে বলল, ছেড়ে দে নূর, ভিতরে চল, ভাইয়া বাবাদের সাথে কথা বলবে, চল। সাদাফও নূরকে বোঝাচ্ছে, বলছে, নূর ভেতরে যা, হাত ছাড়, আমি কথা বলছি এখানে। নূর কোনো
কথা বলছে না, ও শুনছেও না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে আর শক্ত করে হাত ধরে রেখেছে সাদাফের। নূরের কোমল মন বলছে এখান থেকে গেলে খারাপ কিছু একটা হয়ে যাবে, তাই নূর সাদাফকে ছাড়তে চাইছিল না। নূর জানে নূর এখন এখান থেকে চলে গেলে বড় বাবা হয়তো সাদাফকে আবার মারবে, তাই বড় বাবার দিকে তাকে নূর বলল, সাদাব ভাইয়াকে মেরো না বাবা, প্লিজ। সাদাব ভাইয়ের কোনো দোষ নেই, প্লিজ সাদাব ভাইয়াকে আর মেরো না। বলে নূর কান্না করে দিল। হুমায়ুন রহমানের মনটা গলে গেল বোধ হয়। নূরের কান্না দেখে নূরের মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, মারবো না মা, প্লিজ তুমি উপরে যাও, এখানে বড়রা কথা বলছি, কিছু হবে না, যাও। নূর মাথা নাড়িয়ে না বোঝালে ফজলুর রহমান জোরে একটি ধমক লাগিয়ে দিলেন। নূরকে বললেন, এক্ষুনি উপরে যাও বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে নোর। সাথে সাথে ভয় কেঁপে গেল নূর, বুকটা থক করে উঠল, কেঁপে উঠল ছোট্ট দেহটি। সাথে সাথে নূর মাথা নিচু করে ফেলল। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকালেন, তাকে মাথা নিচু করে নূরের দিকে ঝুঁকে পড়ল। নূর উপরে যা, কিছু হবে না, আমি প্রমিস করছি, যা। আমার কথা বিশ্বাস করিস না? কিচ্ছু হবে না, সত্যি করে বলছে। তুই উপরে যা, একটু বর দিয়ে আমাকে দেখতে পাবি। নূর খামচে ধরে আছে সাদাফের হাত। সাদাফ বুঝতে পারছে নূর ভীষণ ভয় পাচ্ছে। সাদাফ কোথাও চলে যাবে সেই ভয় পাচ্ছে, তাই ছাড়তে চাচ্ছে না। সাদাফ নূরের কানের কাছে এক ঝুঁকে আবার বলল, প্রমিস করেছিলে, মনে নেই? আমার কথা শুনবে, নিজের খেয়াল রাখবে। উপরে যা, উপরে গিয়ে শাড়ি চেঞ্জ কর, ফ্রেশ হ, এখানে আমি কথা বলছি। প্লিজ শোনো পাখি, যা উপরে যা। নূর এবার সাদাফের কথা মানল। সাদাফের দিকে ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে দেখলো সাদাফের চোখের দিকে। সাদাফ চোখ দিয়ে ইশারা করলো উপরে যাওয়ার জন্য। নূরের আকুল আবেদন সাদাফ চোখ দেখে বুঝতে পারছে যেন বলতে চাচ্ছে, কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন, আমি যেন আপনাকে দেখতে পারি। সাদাফ চোখ দিয়ে ইশারা করলো। নূর ধীরে ধীরে সাদাফের হাতটা ছেড়ে রিমার সাথে উপরে চলে গেল। নরিন আফরোজ তাকালো হুমায়ুন রহমানের দিকে, তারপর বললেন, এত বড় একটা ছেলের গায়ে হাত তুললেন কেন? কথাও তো বলা যেত। এবার সাহস করে সামিয়া বেগমও এগিয়ে এলেন, সাদাফের পাশে দাঁড়িয়ে বললেন, না হয় ছেলে মেয়েরা একটা ভুল করে ফেলেছে, তাই বলে সবার সামনে ছেলেটাকে এভাবে মারবেন? আর এখন ভুলে যাবেন না, ও শুধু আপনাদের ছেলে না, নূরের স্বামী ও হয়। নূরের সামনে ওকে কেন মারলেন? কোনো স্ত্রীর সামনে স্বামীর গায়ে হাত তুললে কেমন লাগে তা আপনারা কখনো বুঝবেন না। ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সামিয়া বেগমের দিকে, বললেন, স্বামী? নূরের স্বামী? নরিন আফরোজ হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, আমি কতবার বলছি আপনাদের ওদের দুজনের বিয়ে দিয়ে দিন, আপনি কেন আমার কথা শুনেননি? এখন তো বুঝতে পারলেন নূর সাদাবকে ভালোবাসে, আর সাদাব যে ভালোবাসে সেটা তো আপনি সব সময় বুঝতে পারতেন। আপনি যে ওর বাবা, সব চাইতে কাছের ওর, আপনি ওর কোনো গোপন কথা জানেন না এটা তো আমি বিশ্বাস করি না। মা হয়ে আমি কখনো ছেলের মনের কথা জানতে পারিনি, আপনি পেরেছেন। কি লাভ হলো জেনে? হুমায়ুন রহমানের মনের ভেতর যেন ঝড় হয়ে যাচ্ছে। জীবনের প্রথম ছেলের গায়ে হাত তুলেছে, ইচ্ছে করছে নিজের হাতটা নিজেই থেতলে ফেলে। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, যদি আগে শাস্তিটা দেয়া যেত তাহলে হয়তো এই ভুল করার সাহস পেত না। যেখানে বাবারা জীবিত আছে, ওর একটা পরিবার আছে, সমাজ আছে, নুন না হয় ছোট, ওর কথা রাজি হয়ে গিয়েছে, কিন্তু ও কি বুঝো না সমাজে মানুষকে কি জবাব দেব? এক বাড়িতে থাকি আমরা, মানুষ নানান কথা বলবে, বলবে রাতারাতি এমন কি হয়ে গেল, কাউকে কিছু না জানি বিয়ে হয়ে গেল। সাদাব বাবার দিকে তাকিয়েই বলল, আমি তো সমাজের ধার ধারি না, আমি নূরকে ভালোবাসি, তাই নূরকে বিয়ে করেছি। আর তোমাদের সাথে আমার কথা হয়েছিল, যেদিন নূর নিজে থেকে বলবে ও আমাকে চায়, ভালোবাসে, সেদিন তোমরা মেনে নেবেন। আজকে নিশ্চয়ই প্রমাণ পেয়েছ নূর আমাকে ভালোবাসে, তাহলে মেনে নিচ্ছ না কেন? হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে বলল, চুপ কর বেদব, আবার বাবাদের মুখে মুখে তর্ক করছো। মেনে নেয়নি। তুমি কি কখনো বিয়ের প্রস্তাব দিয়েছো? নূর কখনো এসে বলেছে? বলেনি। আর একই বাড়িতে তো ছিলাম, কোথাও তো চলে যাচ্ছিলাম না, বা নূর অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছিলাম না। এত তাড়াহুড়োর কি ছিল তোমার? ছিল তাড়াহুড়োর অনেক কিছু। আমি পৃথিবীর সব কিছু নিয়ে রিস্ক নিতে পারি, কিন্তু নূরকে নিয়ে না। যেভাবে তোমরা দুজন আমার সাথে লুকোচুরি খেলছিলে, আমার সহ্য হচ্ছিল না।
নূর শুরু থেকে আমার তোমরা দুজনে জানতে, বাড়ির আর কেউ জানুক তারপরও তোমরা কেন মেনে নিচ্ছ না? ফজলুর রহমান দিকে তাকে সাদাব বলল, আর ছোট বাবা, তুমি নিশ্চয় ভুলে যাওনি ছোটবেলায় তুমি নূরকে আমার হাতে তুলে দিয়ে কসম করে বলেছিলে নূর আজ থেকে আমার। তো সেদিন থেকে নূর আমার হয়ে গিয়েছে। এখন নূরের উপর তোমাদের চেয়ে আমার অধিকার বেশি। ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সাদাফের দিকে, তারপর বলল, অধিকার ফালাবি? অধিকার বাসায় রাখবো না, নূরের কাছেই রাখবো না। তুই অধিকার দিয়ে কি ফেলাবি? তুই নিয়ে রাখবি নূরকে? রোজগার করছিস, বাড়িঘর আসে, কোথায় নিয়ে রাখবি? নিচেই তো থাকার কোনো ঠাঁই না হবে না। যা আগে বাপ চাচার ছায়া থেকে বের হয়ে নিচে কিছু করে দেখ। নিচে নূরকে নিয়ে রাখবি এমন একটা বাড়ি করে দেখা, তারপর নূরের কথা চিন্তা করিস। এতদিন তোর বাবা হয়ে ভেবেছি, আজকে আমি নূরের বাবা হয়ে ভাবছি। আমার মেয়েকে আমি এমন কোনো ছেলের হাতেই দিব না যাকে আমি ভরসা করতে পারি। যে বাবার ভরসা জোগানোর চেষ্টা কর, সেদিন তোর ওপর আমি ভরসা করে নূরের হাত তুলে দিতে পারবো। সেদিন নূরকে পাবে। নূর সে পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে। হুমায়ুন রহমান চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করে রইলেন। সাদাব জানতো এমন কোনো কথাই আসবে বাবাদের মুখ থেকে, সেজন্য আগে থেকে নূরকে প্রমিস করিয়ে রেখেছে যা বলবে তা যেন নূর শোনে, নিজের যেন যত্ন নেয়। সাদাব আগে থেকেই প্রিপেয়ার ছিল এই সিদ্ধান্তের জন্য। সাদাব মুচকি এসে বলল, আমি জানতাম সিদ্ধান্ত এমনই আসবে। আমি তার জন্য প্রস্তুত, তোমাদের যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত। তবে আজকে থেকে নূর শুধু আমার। শুধু নূর কেন, সারা দুনিয়া এখন থেকে জানবে নূর শুধু আমার। বাকিটা আমি সামনে নেব। যা যা করতে বলেছ সব করব। নিজের পায়ে দাঁড়াবো, নিজে এমন একটা জায়গা তৈরি করব যেখানে আমি তোমাদের কাছ থেকে নূরকে নিয়ে রাখতে পারি। কথাগুলো বলেই হুমায়ুন রহমানের দিকে তাকালো সাদাফ। তাকে বলল, নূরের খেয়াল রেখো। আমি যাওয়ার পর নূর অনেক কান্নাকাটি করবে, খেতে চাইবে না, শরীরের অযত্ন করবে, অসুস্থ হয়ে যাবে। তোমাদের হাতে আমি নূরকে তুলে দিয়ে গেলাম, ভুলে যাও না। নূর আজ থেকে শুধু আমার আমানত তোমাদের কাছে। নরেন আফরোজ সাথে সাথে বলল, পাগল হয়ে গেছিস তুই? তোর বাবা বলল আর তুই বের হয়ে যাচ্ছিস? তোর অধিকার নেই বাড়িতে, আমাদের অধিকার নেই, তুই এখানে থাকবি, কোথাও যাবি না। সামিয়ার সাথে সাথে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, আপনি কি দেখেননি ওরা বিয়ে করে বাসায় এসেছে? তাহলে আপনি কেন মানছেন না? সত্যিটা কি না মানলে মিথ্যে হয়ে যাবে? কি বলছেন আপনি? পাগল হয়ে গেছেন? কোথায় যাবে আমাদের ছেলে? ফজলুর রহমানের বুকটা যেন ফেটে যাচ্ছিল, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিলেন, তবুও মুখে কাঠিন্যতা বজায় রেখে বললেন, ওকে যেতে দাও, ও অনেক বড় হয়েছে, ওরটা ওকে বসতে দাও। ওর যেহেতু বাপ চাচাদের প্রয়োজন নেই, ওকে ওর সিদ্ধান্ত নিজেকে নিতে দাও। ওকে প্রমাণ করে দিতে দাও আমার মেয়ের দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত হয়েছে কিনা। যেদিন আমার বিশ্বাস হবে হ্যাঁ উপযুক্ত হয়েছে, সেদিন আমি নিচে আমার মেয়ের হাত ওর হাতে তুলে দিব। এর আগে যেন ওর মেয়ের কাছে না আসে। সাদাফ পিছনে তাকিয়ে বলল, নূরকে পাওয়ার জন্য আমার কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি নূরকে পেয়ে গেছি, বাকি রইল নূরের ভবিষ্যতের কথা। সেটা চিন্তা করে নূরকে আমি একটা সুন্দর জীবন দিতে পারবো কিনা সেটা আমি অবশ্যই প্রমাণ করে দেখাবো। বলে উপরের দিকে তাকালো সাদাফ। সাইমন সাদাফের হাত ধরে বলল, ভাই পাগলামি করো না, কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। পাগলামি করে বাইরে বের হয়ে চলে যাও না প্লিজ। সাদাফ সাইমনের হাতে হাত রেখে বলল, নূরকে রেখে গেলাম, দেখে রাখিস, সবসময় মন ভালো রাখার চেষ্টা করিস। জানি ও তোর ছোট বোন, তারপরও ওকে একটু সময় দিস। নূরের সাথে কোনো জোরে জোরে করো না আম্মু। তবে খাবার দিকে নজর রেখো, ও নিজের যত্ন নেবে না, ও যেন নিজের যত্ন নেয়। ওকে ভালো রাখার চেষ্টা করো। সামিয়া বেগমের দিকে তাকিয়ে সাদাফ বলল, বলে আবারও একবার উপরের দিকে তাকালো। সাদাফের খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার আগে নূরের সাথে একবার কথা বলে যেতে, কিন্তু এই মুহূর্তে নূরকে দেখলে আর সাদাফের যাওয়া হবে না, সম্ভব হবে না নূরকে রেখে পেছনে এখান থেকে চলে যাওয়া। তাই সাদাফ আর কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার সময় মনে মনে ভাবল, আমাকে ক্ষমা করে দিস নূর, আজ চলে যাচ্ছে, কিন্তু যেদিন আসবো তোর জন্য এক আকাশ ভরা সুখ আমি দোয়াতের মুঠোয় করে নিয়ে আসবো। অপেক্ষা করিস আমার জন্য।
সাদাব বাড়ি থেকে বের হয়ে গেছে 5 মিনিট হলো। 5 মিনিট ধরে বাড়ির নিচতলায় কারোর সাথে কারো কোনো কথা নেই। সবাই যেন তপ্তা খেয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। ফজলুর রহমান অপরাধীর ন্যায় তাকালো হুমায়ুন রহমানের দিকে, তাকিয়ে বলল, ভাইজান, আপনি কি আমার উপর রাগ করেছেন? হুমায়ুন রহমান জানে তার বুকটা আজ ঝাঁঝরা হয়ে গেছে। আজ যেন রক্তক্ষরণ হচ্ছে বুকের কোথাও। তার ভীষণ আদরের ছেলে তার গালে আজ থাপ্পড় মেরেছে, এমনকি বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছে। সেটা কোথায় থাকবে, কোথায় ঘুমোবে, কোথায় খাবে? এমনিতে অসুস্থ ছেলেটা, তবু বুকে পাথর চাপাতে দীর্ঘশ্বাস একটি ফেলে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, না, তোর যা ভালো মনে হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছিস। ও তো একার আমার ছেলে নয়, তোরও ছেলে। আমি এর মধ্যে আর কিছুই বলবো না। বলে চুপচাপ সিঁড়ি ভেঙে আস্তে আস্তে উপরে চলে গেল। নিস্তব্ধ হয়ে গেলেন ফজলুর রহমান। ভাইয়ের মুখে এমন ধরনের কথা কোনো দিনও শোনেননি ফজলুর রহমান। এতটা শান্ত, কিন্তু যেন মনে হচ্ছে ভেতরে কোনো অশান্ত ঝড় বইছে, যার প্রভাব কারো উপর পড়ুক চাচ্ছেন না হুমায়ুন রহমান। তাই তাড়াতাড়ি স্থান ত্যাগ করলেন। নরেন আফরোজও কিছু বলার ভাষা পাচ্ছেন না। সামিয়া বেগমের দিকে তাকালেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে নরেন আফরোজের। তাই উনি ওর সাথে সাথে উপরে চলে গেলেন হুমায়ুন রহমানের সাথে কথা বলার জন্য। স্বামীকে এরকম কখনো দেখেনি নরেন আফরোজ। সাদাফের সাথে হুমায়ুন রহমানের যে সখ্যতা, যে আর্থিক বন্ধন, সেটা যেন নরেন আফরোজের সাথে কখনো গড়ে ওঠেনি। উনি খুব ভালো করে জানেন ভেতরে ভেতরে মরে যাচ্ছে হুমায়ুন রহমান, কিন্তু বাইরে প্রকাশ করতে পারছে না। এই মুহূর্তে উনি হুমায়ুন রহমানের সাথে থাকাটাই ভালো মনে করলেন। সামিয়া বেগম চোখের ইশারায় সব বুঝিয়ে দিয়ে গেলেন। সাইমনও ধীরে ধীরে উপরে চলে গেল। বুঝতে পারছে না কি হবে, কিন্তু মনে মনে ভাবছে বাসা থেকে বের করাটা কি খুব জরুরি ছিল? কোথায় থাকবে সাদাব ভাইয়া? বাবার উপরে যেন এক প্রকার রাগই হলো সাইমনের। মনে মনে ভাবতে লাগলো, বাসায় রেখেও তো এই শর্তগুলো দেওয়া যেত। আর নূরের জন্য এর থেকে ভালো ছেলেই বা কোথায় পেতে? চোখের সামনে হাতের কাছে এত ভালো ছেলে পেয়েও তাহলে ভালো লাগছে না? তাহলে দূরে কোথাও দিলে ভালো লাগতো বাবা। ছোট্ট মনে এই ধরনের প্রশ্ন আসছে সাইমনের মাথায়। সামিয়া বেগম বারবার থেকে চিন্তা করছে, নূর এখন কি করবে? নূর যদি কোনো পাগলামি করে, কি করে সামলাবেন নূরকে? পুরো বাড়িতে একমাত্র সাদাবকে যে ভয় পেত আর সাদাবের কথাই শুনতো, এখন তো সেই সাদাব নেই। তাহলে নূর কার কথা শুনবে, কার কথা মানবে? এক পা দুপা করে এগিয়ে এলেন ফজলুর রহমানের কাছে, এসে বললেন, খুব কি জরুরি ছিল ছেলেটাকে বাসা থেকে বের করার? এই শর্তগুলো তো বাসায় দিয়েও রাখতে পারতেন। আপনি তো শুরু থেকে জানতেন সাদাব নূরকে ভালোবাসে, তাহলে কেন আপনি আজ এরকম কঠোর একটি সিদ্ধান্ত নিলেন? কোথায় থাকবে ছেলেটা কখনো ভেবে দেখেছেন? ভাইয়ের কি হবে? ভাবি কি চিন্তা করছে? আজ যদি ভাই অসুস্থ হয়ে যায়, ভাবি কিছু হয়ে যায়, আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? আর নূর যখন জানতে পারবে সাদাবকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, কি করে সামলাবেন আপনার আদরের মেয়েকে? ভেবেছেন আপনি? ভাবুন, আপনি একা একা এখানে দাঁড়িয়ে ভাবুন। বলে সাথে সাথে চলে গেল সামিয়া বেগম নিজের রুমের দিকে। এদিকে নূরের কেমন যেন লাগছে, বারবার রুম থেকে নিচে যাওয়ার জন্য চিন্তা করছিল, কিন্তু রিমা নিচের দিকে যেতে দিচ্ছে না। হঠাৎ রুমের বাইরে বড় মাকে দেখে বড় মার সাথে কথা বলার জন্য রুম থেকে বের হলো নূর ডাকলো, বড় মা সাদাব ভাইয়া কই? নরেন আফরোজ কি বলবে বুঝতে পারলো না। সত্যি বলবে না, আজ এত বড় ধাক্কা নূর সামনে নিতে পারবে না, তাই বলল, সাদাব বাইরে গেছে, আসবে সোনা। মা আমার, পাগলামি করিস না। সত্যি করে বলো মা, সাদাব ভাইয়া বাসায় নেই না? এতগুলো মানুষ মিলে সাদাব ভাইয়াকে রাখতে পারলে না? নরেন আফরোজ অবাক হয়ে গেলেন ছোট্ট নূরের কথায়। কবুল বলার সাথে সাথে বুঝি মেয়েদের এমন পরিবর্তন হয়? কতটা পাগল হয়ে গেছে নূর সাদাফের জন্য। নূরের মন ঠিকই গাইছে সাদাফ বাড়িতে নেই। নরেন আফরোজ নূরের মাথায় হাত রেখে বলল, পারিনি, তুই ওর স্ত্রী, এখন এসব তোর দায়িত্ব। আর শোন, তুই এখন ওর স্ত্রী, চাচাতো বোন না। তাই ভাই ডাকা বন্ধ কর। আগে সাদাবের স্ত্রীর পরিচয় দে নিজেকে, তারপর নিজের স্বামীর খোঁজ নিস। নূর কাঁদো কাঁদো হয়ে জানতে চাইছে, কোথায় গেছে উনি?
কাল ফোন কিনে দিব। আজ মায়েরটা দিয়ে স্বামীর খোঁজ নে, কোথায় গেছে। এটা তোর অধিকার ও কর্তব্য। শুধু 3 কবুল বললেই স্ত্রী হওয়া যায় না। স্ত্রী হতে হলে অনেক কিছুই করতে হয়। এখন থেকে একটু একটু করে শিখবি। নূর চোখের পানি মুছে সাথে সাথে নিজের রুমে ছুট লাগালো। রুমে ঢুকেই রিমার দিকে তাকালো। রিমা বুঝতে পারলো, কারণ সব কথাই শুনেছি রিমা তাই রুম থেকে বের হয়ে গেল সাথে সাথে। নূর দরজা লাগিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ফোন দিল সাদাফকে। সাদাফ জানতো কিছুক্ষণের মধ্যে ফোন দিবে, পাগলামি করবে নূর। সাদাফ সাথে সাথেই ফোন রিসিভ করলো। বেশি দূর এখনো যায়নি, বাড়ির কাছে কোনো একটা পার্কে বেঞ্চিতে বসেছিল সাদাফ। নূরের সাথে কথা হলে তারপর যাবে যেখানে যাওয়া। সাদাফ ফোন ধরে হ্যালো বলার আগে নূর সাথে সাথে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? আমাকে না বলে কেন গিয়েছেন আপনি? আপনি না কথা দিয়েছিলেন আমার সাথে উপরে এসে দেখা করবেন? তাহলে দেখা কেন করলেন না? কথা কেন রাখলেন না আপনি? আপনি কেন আমায় ছেড়ে চলে গেলেন? সাদাফের দুঃখের মধ্যে বড় হাসি পেল। সাদাফের মনে হলো এই বুঝি হয় বউ টাইপস মেয়ে। বিয়ে হতে না হতেই কি সুন্দর কর্তৃত্ব করা শুরু করে দিয়েছে সাদাফের উপর। তবে সাদাফের খুব ভালো লাগছে, এটাই তো চেয়েছিল সাদাফ। নূর সারাক্ষণ ওকে নিয়ে ভাবুক, ওকে নিয়ে ব্যস্ত থাকুক। সাদাফ এই ব্যাপারে যে প্রচুর স্বার্থপর, নূরের খেয়ালে বা চিন্তায় অন্য কোনো কিছু না থাকুক, এটাই চেয়েছে সব সময় সাদাফ। আর আজ তাই হচ্ছে। 5 মিনিটে হয়নি বাসা থেকে বের হয়েছে সাদাফ। নূর ওর জন্য চিন্তা করছে, ঠিক যেমন একজন স্ত্রী তার স্বামীর জন্য চিন্তা করে, ঠিক যেমন কি ও তো আজকেও থেকে সাদাফের স্ত্রী। সাদাফ দীর্ঘ একটি শ্বাস ফেলে মনে মনে চিন্তা করলো নূরকে ঝাঞ্ঝা করতে হবে। তাই বলল, কি হয়েছে? এখনই খুব বউ বউ ভাব ধরছিস? বিয়ে হতে না হতে বউ হয়ে গেছিস? এত প্রশ্ন কেউ একসাথে করে? কোথায় গিয়েছেন আপনি? আপনার তো আমার সাথে দেখা করার কথা ছিল, উত্তর দিন আমায়। আর বউ বউ ভাব ধরার কি আছে? আপনি তো আমায় বিয়ে করেছেন, আজ থেকে তো আমি আপনার বউ। ও তাই তো, ভুলে গেছে। আজকে তো আমাদের বিয়ে হয়েছে, তুই তো আমার বউ। আচ্ছা শোন, আজকে কিন্তু আমাদের বাসর রাত, মনে আছে তোর? নূর এবার অবাক হয়ে গেল, এত সিরিয়াস কথার মধ্যে সাদাফ ভাই বাসরাতের কথা বলছে। নূর বলল, মানে কি বলছেন আপনি? তুই কত ছোট নূর, যে আজ বিয়ে হয়েছে, আজ যে আমাদের বাসর রাত, এটাও জানিস না? আচ্ছা শোন, বাসর কি বুঝিস? সাদাফ বলল। নূর রাগ করে বলল, না, বুঝি না। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শোন, বাসর কি তোকে আমি বুঝিয়ে দিচ্ছি। না, লাগবে না আমার বাসর কি বোঝার। আপনি বাসায় কখন আসবেন? সাদাফ মুচকে হাসল। নূরের ওর উপর অধিকার খাটানো দেখে খুব ভালো লাগছে। পার্কের বেঞ্চিতে বসে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, যেদিন বাসায় আসবো সেদিন আমাদের বাসর হবে নূর, মনে আছে তো? তোকে বলেছিলাম তুই অফ হোয়াইট কালারের একটা রয়্যাল শাড়ি পরবি, খোপায় দিবি কাঠগোলাপ, গলায় পরবি বেলি ফুলের মালা, তোর সর্বাঙ্গ থেকে আমি বেলি ফুলের সুঘ্রাণ নেব। নূর সাথে সাথে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো নূর। ফোনের মধ্যে শুধু এতটুকুই বলল, প্লিজ থামুন। নরিন আফরোজ চেয়ারে বসে আছে, বিছানায় হাত পা মেলে শুয়ে আছে হুমায়ুন রহমান, কপালে একটি হাত। নরিন আফরোজ বুঝতে পারছে তার স্বামীর বুকে ঝড় হয়ে যাচ্ছে। ছেলেটা বাড়িতে নেই, কাউকে কিছু বলতে পারছে না, সমস্ত ঝড় একা নিজের বুকে নিয়ে চুপচাপ শান্ত হয়ে শুয়ে আছে। নরিন আফরোজ উঠে গিয়ে স্বামীর সিতানের পাশে বসলেন, বসে একটি হাত রাখলেন কপালে, দেখলেন কপালটা ভীষণ গরম। এই কিছুক্ষণের মধ্যে কি ওনার জ্বর এসে গেছে? মনে মনে ভাবলেন নরিন আফরোজ। হাত সরালেন মাথা থেকে। হুমায়ুন রহমান চোখ দুটো লাল হয়ে আছে। হুমায়ুন রহমানের স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, তুমি কি আমাকে দোষী মনে করছো নরিন? আমি যে অপরাগ। নরিন আফরোজ কি বলবেন স্বামীকে? এমনিতেই মাথায় হাত দিয়ে দেখলো মোটামুটি ভালোই জ্বর চলে এসেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে শরীর কাঁপিয়ে জ্বর আসবে। তাই বললেন, না, আপনাকে আমি দোষারোপ করছি না, যা হওয়ার হয়ে গেছে। এরপর থেকে আর যেন এমন কিছু না হয় সে চেষ্টা করতে হবে। তবে আপনাকে এখন সুস্থ থাকতে হবে। ছেলের জন্য 10 মিনিটও হয়নি শরীরের জ্বর বাঁধিয়ে বসে আছেন, মেরেছেন ছেলেকে, অথচ জ্বর চলে এসেছে আপনার। আর চোখ দুটোর এমন অবস্থা কেন? হুমায়ুন রহমানের প্রথম স্ত্রীর সামনে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। নরিন আফরোজ অবাক হয়ে গেল। হুমায়ুন রহমান বললেন,
আমি ভিতরে কষ্টটাকে ধরে রাখতে পারছি না নরিন। আমার কলিজার ছেলেটা গালে আমি আজকে চর বসিয়েছি। এই প্রথম জীবনের হাত তুলেছি ওর গায়ে। আমার দিকে কীভাবে তাকিয়েছিল ছেলেটা, একটি কথা বলতে পারি না আমার ছেলেটা। আমি জানি ফজলের কথায় ও বাড়ি থেকে চলে যায়নি, ও আমার অপারগতার বাড়ি থেকে চলে গিয়েছে। আমি এর জন্য দায়ী। আচ্ছা, আমার ছেলেটা কোথায় আছে? খোঁজ নিয়েছো? আমি নয় নিতে পারছি না। ফোন করে জেনেছো গিয়েছে কিনা, কোথায় আছে? মাত্রই তো গিয়েছে, এখনই এত টেনশন করছেন, তাহলে এতদিন থাকবেন কি করে? হুমায়ুন রহমান উঠে বসলেন। উঠে বসে নরিন আফরোজের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি পারছি না। আমার ছেলেটা কিভাবে আমার দিকে তাকিয়েছিল, ওই চোখ দুটো যে আমাকে শান্তি দিচ্ছে না নুরিন। আমার খুব অস্বস্তি হচ্ছে। কিন্তু ফজলের কথারও তো যুক্তি আছে। যেখানে ধীরে ধীরে সবাই মেনে নিত, সেখানেও তাড়াহুড়ো করে কেন আবার বিয়ে করতে গেল? নরিন আফরোজ সচকিত হয়ে তাকালেন স্বামী হুমায়ুন রহমানের দিকে। বললেন, আবার বিয়ে করতে মানে? হুমায়ুন রহমান ধরা পড়া দৃষ্টিতে বললেন, না মানে? নরিন আফরোজ বললেন, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আর কিছু লুকাবেন না। হুমায়ুন রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। একে একে ছোটবেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত সব কথাই খুলে বললেন। এমনকি ফজলুর রহমানও জানে প্রথমবার যখন বিয়ে হয়েছিল সেই কথাও সব কিছু খুলে বলে। নরিন আফরোজ অবাক হয়ে তাকিয়ে হুমায়ুন রহমানের দিকে, তারপর বললেন, এত কথা গোপন করে গেছেন? আমি তো ওর মা, আমি ওকে জন্ম দিয়েছি। আমার কি জানার অধিকার ছিল না? সেই 20 বছর বয়স থেকে আমার ছেলেটা বিবাহিত, বিয়ে করেছে, নূরকে বিয়ে করেছে। এমনও তো হতে পারতো আমি জানলে ব্যাপারটাকে অন্যরকমভাবে ম্যানেজ করতে পারতাম। আমি তো মা, কেন আপনি আমার সাথে শেয়ার করলেন না? না হয় সাদাব শেয়ারে করেনি আমার সাথে, হয়তো আপনার সাথে ওর বেশি সখ্যতা ছিল, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আপনার প্রিয় স্ত্রী। আপনি কেন আমার কাছে এতগুলো কথা গোপন করে গেলেন? ছেলের সম্পর্কে এত গুরুত্বপূর্ণ একটি কথা কেন আমার এত বছর পরে শুনতে হবে? এখনো ড্রয়িং রুমের সোফায় বসে আছে ফজলুর রহমান। বুঝে উঠতে পারছেন না কি থেকে কি হয়ে গেল। গতকাল তো এরকম চিন্তাও করতে পারেনি ছেলেটা এমন একটি কাজ করে বসেছে। ফজলুর রহমানই বা কী করবে? শাস্তি দেওয়ার তো প্রয়োজন ছিল। যখন ছেলে মেয়ে কোনো অন্যায় করে তাকে তো অবশ্যই বুঝতে হবে, বুঝিয়ে কাজ না হলে শাস্তি দিতে হবে। ওনারাও তো সন্তান সাদাফ। ভিতরে ভিতরে ওনার খুব খারাপ লাগছে। না জানি ছেলেটা কোথায় আছে, কোথায় যাবে, কোন বন্ধুর বাসায় যাবে, কিভাবে থাকবে। মনে মনে ভাবছে আর হৃদয়টা কেঁপে উঠছে ফজলুর রহমানের। কিন্তু কিছু করারও নেই। ছেলেটা যে শুধু ঘর মুখো, সবসময় মনে করে বাবা চাচাই সব কিছু করবে ওর জন্য, অন্য কাউকে কেয়ার করবে না। কিন্তু সামাজিকতা বুঝতে হবে, এই পৃথিবীতে চলতে হলে দুনিয়াদারি বুঝতে হবে, সবার কথা মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। সেটা যে ভীষণ ঘরমুখো, ওকে বুঝতে হবে মানুষ সামাজিক জীব। সমাজের কথা চিন্তা করে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়। একা একা বিয়ে এটা করে ফেললো, ভাবলো না সমাজের মানুষ নানান কথা বলবে। যেহেতু ওরা কাজিন, একই বাড়িতে থাকতো, মানুষ তো নোংরা কথা বলতেও মুখ আটকাবে না। তাই ওর বাইরে যত দরকার ছিল, এখনও নিজের পায়ে দাঁড়াবে, সামাজিকতা বুঝবে, পরিশ্রম করবে, পৃথিবী কি সেটা চিনবে। বাবাদের ছায়ার বাইরে গিয়ে সত্যি দুনিয়াটা বুঝতে পারবে। দেখবে দুনিয়াটা এত সহজ নয়। যখন চায় যা চায় তাই পেতে হবে এমন কোথাও তো নেই। সামিয়া বেগম রুমে মন খারাপ করে বসে আছে, সাথে আছে রিমা ও সাইমন। সাইমন বলছে, ভাইয়াকে বাড়ি থেকে বের করাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? বাড়িতে রেখেও শাসন করা যেত, দূরে রাখা যেত। ভাইয়া তো তার ভুলগুলো বুঝতে পারতো। আর এমনই বা কি ভুল করেছে মা? চাচাতো বোনকে বিয়ে করেছে, এটা তো দুনিয়ার প্রথম না, অনেক জায়গায় হয়। সাদাব ভাই তো দেখতে শুনতে এমনকি ব্যক্তি হিসেবে অনেক ভালো। আমার মনে হয় নূরের জন্য এর থেকে বেস্ট ছেলে হতেই পারে না। তাছাড়া ভেবে দেখো, নূর সবসময় এখানে থাকবে, দূরে যেতে হবে না। এর থেকে ভালো অপশন আর কি পেতাম আমরা? এমন শ্বশুর শাশুড়িকে নূর কোথাও পেত? দেখা গেলো তোমরা বাইরে বিয়ে দিতে, ভালো দেখে বিয়ে দিতে, কিন্তু সেখানে নূর সুখে থাকতো না। এখন তো নূর যাকে ভালোবাসে, পছন্দ করে, তাকে বিয়ে করেছে। এটা কি খুব দোষের হয়ে গেছে মা? আমি তো বাবার কথা বুঝতে পারছি না। এদিকে রিমা
রিমা চুপ হয়ে গেছে সাদাব ভাই এবং নূরের ব্যাপারে চার রিয়াকশন দেখে। তারপর রিমা নিজেদের সম্পর্কের কথা ভাবছে। ওদেরটা যখন জানাজানি হবে তখন কি হবে বুঝতেই পারছে না। সাইমন রিমার দিকে তাকালো। সাইমন মনে মনে ভাবছে রিমা নিশ্চয়ই ভয় পাচ্ছে ওদের সম্পর্ক নিয়ে, কিন্তু সাইমন ভাবছে অন্য কিছু। সাদাব ভাইকে যদি বাড়ি থেকে বেরি করে দেয় সেই ক্ষেত্রে সাইমনকে কি করবে? সামিয়া বেগম একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর বললেন, তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছে, ওনার উপর ছেড়ে দাও। আমরা আর এই সিদ্ধান্তে প্রশ্ন তুলে কি করব বলো? যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন কিভাবে বাড়ির ছেলেটাকে বাড়িতে ফেরানো যায় সেই চেষ্টাই করতে হবে। এদিকে রুমে বসে এখনো কথা বলছে নূর ও সাদাফ। নূর ফোন রাখতে নারাজ, সাদাফ বলছে রেস্ট নিতে, কিন্তু নূর বলছে লাগবে না, বারবার বলছে। আপনি বাড়িতে আসেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। শোন নূর, হুম? কালকে স্কুলে আসবে। কেন? সাদাফ মনে মনে ভাবলো কি একটা মাথা মোটা বিয়ে করেছে, তাই মেকি রাগ দেখিয়ে বলল, তোকে পড়াবো, তাই তোর কিছু জ্ঞানের দরকার, সেই জ্ঞান দেব। কিসের জ্ঞান? আপনি কি স্কুলে চাকরি নিয়েছেন যে আমায় পড়াবেন? তোকে পড়ানোর জন্য আমার স্কুলে চাকরি নিতে হবে? ভুলে যাস না, তোকে বিয়ে করেছি, স্বামী হই তোর, যখন তখন পড়াতে পারি। মিসেস সাদাফকে দেখতে চাই, বিয়ের পর তো চেহারা কেমন লাগে তাই দেখব। নূর লজ্জা পেল। মিসেস সাদাফ কথাটি শুনে হৃদয়টা যেন পুলকিত হলো, দুলে উঠল যেন, যেমন বাতাসে দুলে উঠে কোনো কলমিলতা ফুল। নূরও ধীরে ধীরে বলে উঠল, আমিও দেখতে চাই। কি? চাচাতো ভাই যখন স্বামী হয় তখন তাকে দেখতে কেমন লাগে সেটাই দেখতে চাই। সাদাফ মনে মনে বলল, সেটা তুই এত বছর ধরে দেখছিস, বিয়ে তো আর আজকে করিনি, কোলে বসিয়ে কবুল বলিয়েছে। আমি কি দুনিয়ার প্রথম স্বামী যেখানে তার বউকে তার কোলে বসিয়ে কবুল বলেছিল? মনে মনে হাসল সাদাফ, তারপর বলল, আচ্ছা ঠিক আছে মাথা মোটা, কালকে স্কুলে চলে আসবে। এখন রাখছি, কালকে দেখা হবে, কেমন? কিন্তু আপনি এখন কোথায় যাবেন? যাচ্ছে এক বন্ধুর বাড়িতে, চিন্তা করিস না, আগামীকালকে দেখা হলে সব বলবো। ঘুমিয়ে থাক, রাখছি, বাই। নূর সাথে সাথেই বলল। নূর ফোন কেটে সাথে সাথে ফোনটা বুকে নিয়ে মুচকে মুচকি হাসতে লাগলো। কেমন যেন লাগছে, শুধু বিবাহিত লাগছে নিজেকে। মিসেস সাদাফ ভাবতেই নূরের সারা ঘরে দৌড়ে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এখনো লাল শাড়ি পরে আছে নূর। মিসেস সাদাফ লাগছে দেখতে, খুঁচিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে নূর। আচ্ছা কেমন হবে সেই সকালগুলো, যে সকালগুলো থেকে ঘুম থেকে উঠে নূর চোখ খুলে সাদাবকে দেখবে। ইস, আর কিছু ভাবতে পারলো না নূর। লজ্জায় সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলো। ছিঁড়ে ছিঁড়ে আর অস্পষ্ট সুরে গুনগুন করে আওড়ালো, আমি এখন মিসেস সাদাফ। সাদাব পার্কের বেঞ্চেই বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই সবসময় মিসেস সাদাব ছিলে নূর। 6 বছর আগে যখন আমার কোলে বসে কবুল করেছিস তখন মিসেস সাদাব ছিলে। প্রথম যখন কথা বলে শিখেছিস, কত শতবার তোকে কবুল বলেছে, তখনও তুই মিসেস সাদাব ছিলে। প্রথম যখন হাঁটতে শিখেছিস, তোকে কোলে নিয়ে আমি এখানে সেখানে যেতাম, কত শত কিছু পায়না ধরতে দেওয়ার আগে তোকে 3 বার করে কবুল বলাতাম, তখনও তুই তখনও মিসেস সাদাব ছিলে। শুধু তুই বুঝতে পারিস নি নূর। রাতটা সাদাব সোহান নামে একটি বন্ধুর বাড়িতে কাটিয়ে দিবে, অন্য কোনো বন্ধুদের এখনো জানায়নি। সোহানের সাথে বিদেশে লেখাপড়া করেছিল এবং সোহান সবকিছু জানে, তাই সোহানের বাসায় থাকাটাই ভালো মনে করছে সাদাফ। পরদিন থেকে একটি বাড়ি ভাড়া নিবে। এভাবে অন্যের বাসায় থাকাটা সাদাফ এর ভালো লাগে না। সাদাফ হোটেলে থাকতে চেয়েছিল, কিন্তু সোহান বাধ্য করেছে সোহানের বাসায় আজ রাতটুকু আতিথেয়তা গ্রহণ করার জন্য। সোহানদের বাসায় রাতে ডিনার শেষ করে রুমে বসে টিভি দেখছিল সোহান এবং সাদাফ। আজকে বাসায় কেউ নেই, সবাই গ্রামের বাড়িতে গিয়েছে 1 সপ্তাহের জন্য, আর তাই সাদাফ না করেনি। যেহেতু বাড়ি খালি তাই থাকাই যায়, তবে শুধুমাত্র 1 দিনের জন্য। সোহান বলল, তাহলে কেমন শাড়ি খুঁজছিস? বড় ছোট কেমন ধরনের শাড়ি খুঁজছিস? বউ এসে মাঝে মধ্যে থাকতে পারবে এমন বাড়ি, নাকি 2 বেডরুম ড্রয়িং ডাইনিং হলেই হবে? সাদাফ সোহানের দিকে তাকিয়ে বলল, 2 বেডরুমে বেশি হয়ে যায়, বেডরুম দরকার একটা, বাকি 4-5টা রুম থাকুক, সমস্যা নেই, যাতে বউ আসলে আমার বেডরুম ছাড়া অন্য কোথাও থাকতে না পারে। বলি হেসে দিল সাদাফ। এক বউকে এই জীবনে কতবার বিয়ে করবি? সামনেও তো বিয়ে হবে, যখন সবাই মেনে নেবে তখন বিয়ে হবে। আচ্ছা সাদাব, তুই বাড়ি থেকে বের হলি কেন? এমন তো না যে তোর চাচার এটা একার বাড়ি। সাদাফ সাথে
সাথে সোহানের দিকে তাকিয়ে বলল, আমার বা চাচার বলে কোনো কথা না। চাচা আমার বাবার মতো। চাচা যখন বলেছে বাসা থেকে বের হয়ে যেতে, তাই বের হয়ে যাওয়াটা আমার কর্তব্য। আমি জানি আমি অন্যায় করেছি, আর আমার বাচ্চা আমার বাবার মতো, তাই আমাকে শাস্তি দেওয়ার শতভাগ অধিকার আছে। সবসময় সব কিছুতে স্যামরার আগে আমাকে প্রাধান্য দিয়েছে। সবসময় সব কিছুতে স্যামরার আগে আমাকে প্রাধান্য দিয়েছে আমার ছোট বাবা। তাই উনি আমাকে অধিকার নিয়ে একটি কথা বলেছে, সেখানে যদি আমি বেয়াদবি করি তাহলে তো আমি অন্য ছেলে হওয়ার যোগ্যই না।